55 আর রবিবার। সত্যের ছুটি নেই, আমারও নেই। আপনি আরাম করে সত্যিগুলো শুনুন, মন দিয়ে শুনবেন। পছন্দ নাও হতে পারে, সত্য বেশিরভাগ সময়ই অপ্রিয়, তবু সত্য। তাই সত্যি বলে যাব। মনের কথা মনে চেপে না রেখে খুলে প্রকাশিত করে ফলাও করে বলাটা জরুরি সব মানুষের জন্য। গোটা দুনিয়ার কাছে মনের কথা বলে দেওয়া জরুরি। মনের কথা তো তিনিও বললেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মন কি বাত, অপারেশন সিঁদুরের পর প্রথম মন কি বাত। ফলে নজর ছিল গোটা দেশে তিনি কি বলেন। অবশ্যই এর আগেই তিনি বলেছিলেন তার শিরায় ধমনীতে রক্ত নয়, উষ্ণ গরম সিঁদুর বইছে। আর প্রথম মনের কথা যখন বলতে এলেন, সেখানকার বার্তাটা আপনি পড়তে পেরেছেন তো? जिस प्रिसिजन के साथ, जिस सटीकता के साथ हमारी सेनाओं ने सीमा पार के आतंकवादी ठिकानों को ध्वस्त किया, वो अद्भुत है। পাকিস্তানের মাটিতে সন্ত্রাসের ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারত। অপারেশন সিঁদুরের পর প্রথম মন কি বাতে প্রধানমন্ত্রীর মুখে সেই প্রসঙ্গই। একের পর এক ধুলোয় মিশে যাওয়া জঙ্গি ঘাঁটির ছবি দেখিয়ে মোদী বললেন একজোট হয়ে লড়াইয়ের কথা। ऑपरेशन सिंदूर ने दुनिया भर में आतंक के खिलाफ लड़ाई को नया विश्वास और उत्साह दिया है। সন্ত্রাসের বিরুদ্ধে একজোট হয়ে লড়াইয়ে কেন্দ্রের পাশে দাঁড়িয়েছে বিরোধী দলগুলি। পাক ষড়যন্ত্রের পর্দাফাঁস করতে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘুরছে সংসদীয় প্রতিনিধি দল। একজোট এক সুর গোটা দেশের, সে কথা বললেন প্রধানমন্ত্রী। आज पूरा देश आतंकवाद के खिलाफ एकजुट है, आक्रोश से भरा हुआ है। প্রধানমন্ত্রী তো প্রধানমন্ত্রীর মতন বলে যাচ্ছেন, সেটা দেশপ্রেম থেকে বলছেন নাকি নিজের জায়গা বাঁচাবার জন্য রাজনৈতিকভাবে বলছেন আমরা জানি না। সিঁদুরের কথা অনেক বলা হচ্ছে বটে, কিন্তু সেটা কি রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে? হঠাৎ এই প্রশ্ন কেন? বিরোধীরা হাতিয়ার করছে একের পর এক বিজেপি নেতার বিস্ফোরক বক্তব্য। তালিকায় সর্বশেষ সংযোজন বিজেপির রাজ্যসভা সাংসদ রামচন্দ্র জ্যাংরা। हमारी वीरांगनाएं बहन थी जिनकी मां का सिंदूर छीन लिया गया, अगर उन्होंने अहिल्याबाई का इतिहास पढ़ा होता तो उनके सामने उनके पति को कोई निरपराध इस तरह से गोली नहीं मार सकता था, चाहे वो भी शहीद हो जाए। जोश नहीं था, जज्बा नहीं था, दिल नहीं था, इसलिए हाथ जोड़ के गोली का शिकार। যে মহিলাদের চোখের সামনে বেছে বেছে ধর্ম জেনে তাদের স্বামীদের খুন করা হয়েছে, তাদের নিয়ে এই মন্তব্য। সন্ত্রাসী হামলায় স্বামীকে হারানো এই মহিলাদের জন্যই তো সেনার অপারেশন সিঁদুর। তারপরেও হরিয়ানার সাংসদের মুখে এই কথা কেন? প্রশ্ন তুলেছে বিরোধীরা। তাদের নিয়ে এই ব্যঙ্গ করা, সিঁদুরের সম্মান হচ্ছে এটা? রামচন্দ্র জ্যাংরা প্রথম নন। এর আগে কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন মধ্যপ্রদেশের আদিবাসী কল্যাণ মন্ত্রী বিজয় শাহ। একের পর এক বেলাগাম মন্তব্য নিয়ে প্রশ্ন তুলে বিজেপিকে বিঁধছে বিরোধীরা। जेपी बदजुबान पार्टी के नेता भूल गए कि वो सेना का अपमान कर रहे हैं, वो भूल गए कि वो शहीदों का अपमान कर रहे हैं, वो भूल गए कि वो शहीदों के परिवार और शहीद की पत्नी का अपमान कर रहे हैं। যেটা বলেছেন তাকে আমরা একজন মহিলা হিসেবে বলতে পারি কখনোই সমর্থন করি না, কিন্তু কে বলছে আমাদের দেখতে হবে, কে বলছেন তিনি কোন পার্টির আছেন। কর্নেল সোফিয়া কুরেশির বিরুদ্ধে মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহর বিতর্কিত মন্তব্যের তদন্ত শুরু করেছে সিট। এবার রামচন্দ্র জ্যাংরার বিরুদ্ধেও ব্যবস্থার দাবি তুলল তৃণমূল সহ বিরোধীরা। মনের কথা তো শুনলেন, তবে মনের কথা অনেক আগেই না বলেই বোঝানো হয়ে গিয়েছিল না? ওই যে রেলের টিকিটে দেখিয়েছিলাম না, অপারেশন সিঁদুর রেলের টিকিটে। তারপর সেই কি বিতর্ক। চলুন চটপট ফিরে দেখি অপারেশন সিঁদুরের কৃতিত্ব কার। এর কোনো উত্তর আবার বলে দিতে হয়? আপনি সবাই জানি। হ্যাঁ, আমি মানছি, আপনি মানছেন যে এর কৃতিত্ব আমাদের দেশের বীর সেনাদের, কিন্তু রাজনীতি নেতারা মানছেন? কেন করছি জানেন প্রশ্নটা? সেনাকে কুর্নিশ
জানিয়েই প্রশ্নটা করছি। তার কারণ আমার হাতে এসেছে একটা টিকিট, যে টিকিটটা আপনাদের দেখাতে চাই। এই টিকিটটাই এই প্রশ্নটা করতে আমাকে বাধ্য করছে। এটা একটা ট্রেন টিকিট, মানে ট্রেন জার্নি করার জন্য এই পেহেলগাঁও পর্বের পরে এই টিকিটটি কেটেছিলেন কোনো এক যাত্রী। যে টিকিটটি রাজনীতিকদের হাতে হাতে ঘুরছে, মানে বিজেপি বিরোধী রাজনীতিকদের হাতে। টিকিটের একেবারে শেষ অংশটা, নিচের দিকের অংশটা আপনাদের দেখাতে চাইব। এই যে দেখুন, এখানে সিঁদুর, অপারেশন সিঁদুর লেখা, তারপর এখানে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি। এখানে খুব নির্দিষ্ট করে এই টিকিটের মধ্যে অপারেশন সিঁদুরের সাফল্যের কথা, অপারেশন সিঁদুরের যে লোগো যেটা পাবলিশ করা হয়েছিল বিদেশ মন্ত্রকের তরফ থেকে, সেটি পাশে রয়েছে নরেন্দ্র মোদীর ছবি। এবার নিশ্চয়ই আপনার কাছে খুব জলের মতো, দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে প্রশ্নটা আমি কেন করলাম। সত্যের সাজানো বিজ্ঞাপন আমি দিই না, আমি সত্যিটা তুলে ধরতে প্রতিজ্ঞাবদ্ধ, তাই এটা দেখালাম। আমাকে আজ বলতে বাধ্য করছে এই টিকিটটা। ভারতীয় রেলের এই টিকিটে অপারেশন সিঁদুরের প্রশস্তি, সঙ্গে স্যালিউট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। কেন? সম্প্রতি টিকিট কাটলে হয়তো এই ছবি আপনিও দেখেছেন। ট্রেনের টিকিটে লেখা রয়েছে অপারেশন সিঁদুর সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে নতুন মাত্রা যোগ করেছে, নতুন বেঞ্চমার্ক, নতুন ল্যান্ডমার্ক তৈরি করেছে, আলবাত করেছে। আমরা সবাই জানি করেছে, আমরা সবাই মানি করেছে। রেলের টিকিটে লেখা এই বার্তার সঙ্গে আমি আপনি 100% একমত। আচ্ছা, যাদের জন্য এই সন্ত্রাসের কোমর ভাঙলো, রাতের ঘুম উড়ল পাকিস্তানের, এই বার্তায় আমাদের দেশের সেই সেনা কোথায়? সেনার পোশাকে কারোর ছবি তো দেখতে পাচ্ছি না। কোথায় তাদের ছবি? কেন নেই? 3 বাহিনীর পোশাক পরা বীরদের ছবি যদি এখানে থাকতো, নরেন্দ্র মোদীর ছবি থাক, তার পাশেও থাকতো 3 বাহিনীর পোশাক পরা আমাদের সেনার ছবি, খুব অসুবিধা হতো? সিঁদুর বার্তার জোর কি কমে যেত? সিঁদুর নিয়ে আমাদের যে গর্ব তাতে ভাটা পড়তো? প্রশ্নগুলো আসে। সেনার নাম বা ছবি না থাকুক, প্রধানমন্ত্রীর ছবি কিন্তু এই রেলের টিকিটে রয়েছে। আর তাতেই গরম তেলে ফোড়ন, তেড়ে ফুড়ে ময়দানে বিরোধী কংগ্রেস। সোশ্যাল মিডিয়ায় হাত শিবিরের পোস্ট করা ভিডিও দেখুন। ऑपरेशन सिंदूर आतंक के खिलाफ भारत का पलटवार था, लेकिन नरेंद्र मोदी के लिए ऐसी संवेदनशील घटना भी महज अपना प्रचार करने का एक मौका होती है। भारतीय रेल की टिकटों पर अब नरेंद्र मोदी की तस्वीर पाई जाती है। इससे पहले भी चाहे कोविड वैक्सीन सर्टिफिकेट हो, खाद के बोरे हों, अनाज के थैले हों या बच्चों के स्कूल बैग, नरेंद्र मोदी के लिए हर चीज एक फोटो ऑप है। शर्मनाक। বিরোধীরা বলছেন ফটো অপরচুনিটি, প্রধানমন্ত্রী শুধুমাত্র ছবি তোলা আর নিজের ছবি প্রচারের সুযোগ খোঁজেন। বিরোধীদের কথা ছাড়ুন, ওরা তো বলবেই। অপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দাবিটা শুনুন। आपने देखा होगा कैसे प्रधानमंत्री मोदी जी के मार्गदर्शन में भारत के बहादुर जवानों ने पाकिस्तान को चारों खाने चित्त करते हुए उसको उसकी ही औकात में लाने का काम किया है। যোগী আদিত্যনাথের এই দাবি আর রেলের টিকিটে থাকা এই সাফল্য বার্তাকে পাশাপাশি রেখে একবার দেখুন তো, কে কোন কৃতিত্ব দাবি করছে তা কি স্পষ্ট নয়? তবে এই জিনিস আমরা কি খুব নতুন কিছু দেখলাম, চমকে যাওয়ার মতো? যোগী আদিত্যনাথের আজকের ভাষণ শুনে আমার ভীষণ মনে পড়ে যাচ্ছে 2019-এর নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতার কথা। সেবার তো সরাসরি সেনার নামে ভোটই চেয়ে বসেছিলেন নমো। आपका पहला वोट पाकिस्तान के बालाकोट में एयर स्ट्राइक करने वाले वीर जवानों के नाम समर्पित हो सकता है क्या? पुलवामा में
जो वीर शहीद हुए उन वीर शहीदों के नाम आपका वोट समर्पित हो सकता है क्या? 6 বছর পর আবার রিপিট টেলিকাস্ট এই কাগজ। আচ্ছা সত্যি করে বলুন তো, কর্নেল সোফিয়া কুরেশি, উইং কমান্ডার ভূমিকা সিংরা যখন সারা দেশকে অপারেশন সিঁদুর নিয়ে ব্যাখ্যা দিচ্ছিলেন, তখন আমাদের বুক গর্বে চওড়া হয়ে যাচ্ছিল কিনা? অথচ 3 বাহিনীর পক্ষ থেকে যখন পাকিস্তানের একের পর এক সেনাঘাঁটিতে হামলার প্রমাণ দেখানো হচ্ছিল, তখন সমুদ্র হিমাচল এক সূত্রে বাঁধা পড়েনি। তাহলে এই রাজনীতি, এই কৃতিত্বের দাবি কেন? রেল কর্তৃপক্ষ অবশ্য বলছে টিকিটে থাকা এই বার্তা প্রধানমন্ত্রীর ছবি, কোনো বিজ্ঞাপন নয়, দেশের সাফল্যের উদযাপন। বিজ্ঞাপন কোনো কিছু করা হয়নি, যে প্রচার হয়েছে সেটুকু হচ্ছে জনসাধারণের অবগতির জন্য, যাতে সারা ভারতবর্ষব্যাপী জনসাধারণ একত্রিত হতে পারে এবং বিপদের মোকাবিলা করতে পারে। তা যারা এই সাফল্যের আসল দাবিদার, সেই সেনার ছবি কেন নেই? সাফল্য উদযাপন তো ভালো কথা, কিন্তু এই সাফল্যের কারিগর কারা? আচ্ছা কোভিড ভ্যাকসিনের সার্টিফিকেটের কথা মনে আছে তো? সেখানেও তো এমন ছবি ছিল। জীবন বাজি রেখে ভাইরাসের বিরুদ্ধে লড়েছিলেন কারা? চিকিৎসক, নার্স, ফ্রন্টলাইন ওয়ার্কাররা। সেবারও ভ্যাকসিনের যে সার্টিফিকেট, সেখানে ওই ফ্রন্টলাইনারদের জন্য 1 সেন্টিমিটার জায়গাও ছাড়া হয়নি। ঠিক যেমন হলো এবার সিঁদুরের ক্ষেত্রে। এটা প্রচার নয়? মনে আছে আমি প্রথম সালতানাত নিয়ে আপনাদের সামনে বেশ কিছু তথ্য এনেছিলাম। সালতানাত নয়া গোষ্ঠী, যাদের নজর আমাদের দেশের দিকে। আসলে তারা গ্রেটার বাংলাদেশ বানাতে চায়, মনে পড়ছে? সেই গ্রেটার বাংলাদেশ বানাতে গিয়ে বাংলার একটা বড় অংশ, সঙ্গে উড়িষ্যা, সবটা তারা ধরে নিয়েছে, নজরে রেখে অপারেশন শুরু করেছে। আসলে বাংলা নিয়ে মৌলবাদীদের চক্রান্ত তীব্র থেকে তীব্রতর হচ্ছে। কোনো সূত্র বা সম্ভাবনার কথা আমি বলছি না, যা বলবো সত্যি বলবো। আর আপনাদের কাছে এটাই আমার প্রতিজ্ঞা। আপনাদের আমি দেখিয়েছিলাম বাংলাদেশে এই নতুন মৌলবাদী সংগঠন, তার পুরো নাম সালতানাত-ই-বাংলাহর চক্রান্তের কথা। যদি ভাবেন বাংলাদেশের এই ডামাডোলের বাজারে সেসব, তাহলে ভুল করবেন। কারণ আবার একবার সোশ্যাল মিডিয়ার সামনে আসছে এই গ্রেটার বাংলা ম্যাপ। এবার ষড়যন্ত্রটা আরো ভয়ঙ্কর। এই ম্যাপ পোস্ট হয়েছে টার্কিশ সেঞ্চুরি নামে একটা হ্যান্ডেল থেকে। কোথায় বাংলা, কোথায় টার্কি, তাই ভাবছেন তো? মনে করে দেখুন তো, সালতানাতে বাংলার নেপথ্যেও তুরস্কের প্রভাবের কথা বলেছিলাম কিনা? কিন্তু কারাই টার্কিশ সেঞ্চুরি? সোশ্যাল মিডিয়া বায়োতে নিজেদের মুসলিম থিঙ্ক ট্যাঙ্ক বলে দাবি করা সংগঠন হঠাৎ বাংলা নিয়ে মাথা ব্যথা কেন করছে? কোন চক্রান্ত এর পেছনে? আবার গ্রেটার বাংলাদেশের ম্যাপ, এবার তুরস্কের সংগঠন থেকে। বাংলাদেশের বিচ্ছিন্নতাবাদী সংগঠন সালতানাতে বাংলার নেপথ্যে তুরস্কের মদতের কথা আগেই সামনে এসেছিল। কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভা থেকে ঘোষণা, একই রকম ম্যাপ প্রকাশ করে সালতানাতে বাংলা। ইউনুস জামানায় বাংলাদেশের আরও কাছাকাছি এসেছে তুরস্ক, সেখান থেকে সামরিক অস্ত্র কিনছে ঢাকা। এবার বাংলাদেশে মৌলবাদী সংগঠনের নেপথ্যেও উঠে আসছে পশ্চিম এশিয়ার ওই দেশটির নাম। সালতানাতে বাংলা সংগঠনের নেপথ্যে রয়েছে একাধিক এনজিওর নাম। ইদানিং বাংলাদেশে ডালপালা ছড়াচ্ছে তুরস্কের এনজিও। তুরস্ক বাংলাদেশ সুসম্পর্কে অনুঘটকের কাজ করেছে পাকিস্তান। তুরস্কের সংস্থাগুলি বাংলাদেশে মৌলবাদীদের পৃষ্ঠপোষকতা করছে বলে অভিযোগ। এবার সরাসরি সোশ্যাল মিডিয়া তুরস্কের সাইট থেকে একই রকমভাবে ম্যাপ প্রকাশ। বাংলাদেশের সঙ্গে আবার জুড়ে দেওয়া হলো ভারতের বাংলা, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, উত্তর পূর্ব। জুড়ে দেওয়া হয়েছে মায়ানমারও। এরা চাইছে কি? পুরনো ইতিহাস বা ধর্মের জিগির টেনে রাজ্য তৈরির নেপথ্যে আছে ভয়ঙ্কর মানসিকতা। কড়া নজর রাখছে ভারতও। এসিবির উত্থান আঞ্চলিক নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ।
বিশেষজ্ঞদের মতে দক্ষিণ এশিয়ায় গণতান্ত্রিক কাঠামোর পক্ষেও বিপজ্জনক এই প্রবণতা। প্রতিবেশীর ওপর কড়া নজর রাখছে ভারত। তবে এবার শুধু প্রতিবেশী নয়, নজরে তুরস্কের মতো দেশও, যারা একই সঙ্গে পাকিস্তান, বাংলাদেশের বন্ধু। অপারেশন সিঁদুর পরবর্তী সময়ে তুরস্কের সংবাদ মাধ্যমের সোশ্যাল হ্যান্ডেল ব্লক করা হয় ভারতেও। লখনৌয়ের রাস্তায় পোস্টার, সেই পোস্টারে মুর্শিদাবাদের অশান্তির প্রসঙ্গ, হিন্দুদের পাশে দাঁড়ানোর বার্তা। রবিবার এমনই অসংখ্য পোস্টার চোখে পড়ল যোগী রাজ্য উত্তরপ্রদেশে, সৌজন্যে বিশ্ব হিন্দু পরিষদ। গত এপ্রিলে সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদ। রীতিমতো তাণ্ডব চালানো হয় শমশেরগঞ্জ, সুতি, ধুলিয়ানের মতো এলাকায়। সেই ঘটনার প্রতিবাদেই এবার আসরে নামছে বিশ্ব হিন্দু পরিষদ। लखनऊ में अखिलेश यादव के आवास के पास पोस्टर लगाया गया है। विश्व हिंदू रक्षा परिषद की तरफ से ये पोस्टर लगाया गया है। आप तस्वीरें देख सकते हैं कि पश्चिम बंगाल के लिए 27 तारीख को लखनऊ से एक यात्रा रवाना की जाएगी, जो सनातन यात्रा के तौर पर होगी और मुर्शिदाबाद तक ये यात्रा जाएगी। वहाँ पर जाकर तमाम हिंदुओं से ये यात्रा जो है मुलाकात करेगी। हम लोग लखनऊ की यात्रा बाराबंकी, अयोध्या, गोरखपुर होते हुए मुर्शिदाबाद पहुंचने का कार्य करेगी और वहां पे धरना प्रदर्शन और सरकार के खिलाफ जो भी हो सकेगा अपने सनातनी सेना के साथ काम करेगी। বিশ্ব হিন্দু পরিষদের এই কর্মসূচি নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চর্চা। রাজ্য বিজেপি এই কর্মসূচিকে স্বাগত জানালেও ভিএইচপির র্যালির পিছনে সাম্প্রদায়িক রাজনীতি দেখছে তৃণমূল শিবির। পশ্চিমবাংলায় হিন্দুরা বিপন্ন, এটা সবাই জানে। যদি উত্তরপ্রদেশের হিন্দু সনাতনীরা এগিয়ে আসে, নিশ্চিতভাবে এটা একটা ভালো উদ্যোগ যে তারাও পশ্চিমবঙ্গের হিন্দুদের খোঁজ খবর রাখছেন। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিষ ছড়ানোর রাজনীতি হচ্ছে। আগে দেখুন উত্তরপ্রদেশে উন্নাও, হাথরাস, প্রয়াগরাজ, ওখানে কি হচ্ছে সেগুলো দেখুন। সেখানে যে নারী নির্যাতন হচ্ছে, তো সে নারীরা কি হিন্দু নন? তো সেগুলো আচ্ছা, মোহাম্মদ ইউনুস কি করবেন? গদিতে থাকবেন? গদি ছেড়ে দেবেন? কি করবেন? আমি আপনাদের বলেছিলাম ইউনুস আসলে পদত্যাগ করব, এটা চালাকি করছে, চাপ তৈরির কৌশল, সিম্প্যাথি কুড়োনোর কৌশল। আসলে গদি ছাড়তে চায় না। ঠিক তাই হলো। গদিতে থেকে গেলেন মোহাম্মদ ইউনুস, এটাই তো চাইছিলেন। কিন্তু কতদিন? প্রশ্ন এটাই। ভোট তো এবার তাকে করাতেই হবে, কারণ দেশের মধ্যে সবাই প্রায় তার বিরোধী। সেনা থেকে শুরু করে বিএনপি, জামাত, ছাত্র নেতারাই একমাত্র যতটুকু পাশে। কতদিন গদি আঁকড়ে থাকবেন মোহাম্মদ ইউনুস? একটা প্রশ্ন আমার মনের মধ্যে না ঘূর্ণিপাকের মতো ঘুরছে। আমার মনে হয় আপনারও ভীষণ জানতে ইচ্ছা করছে। বাংলাদেশে ইউনুস গদিতে থাক, বাংলাদেশে ইউনুস গদিতে না থাক, আমাদের কি? ভারতের তাতে লাভ না ক্ষতি? ধরুন মোহাম্মদ ইউনুস বাংলাদেশে আর কখনো ক্ষমতায় ফিরলেন না, ভারতের তাতে লাভ হবে হলে কি? আচ্ছা, জামাত আর বিএনপি যদি বাংলাদেশটা চালায়, কার লাভ? আমাদের কি? সেনা শাসন যদি বাংলাদেশে হয় তাহলে ভারতের সাথে সম্পর্কে উন্নতি হবে, সেটাই আমি মনে করি।
বা জামাতের কোনো সরকার এলে এরকম হতে পারে যে একটা অম্লমধুর সম্পর্ক হতে পারে। সেই অম্লমধুর সম্পর্কে ঝাঁঝও থাকবে, আবার মাঝে মধ্যে মানে টক মিষ্টি ঝাল সব রকমই থাকবে সেই সম্পর্কে। শুধু বাংলা, গোটা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা একটা বড় প্রশ্নের সামনে দাঁড়িয়ে, কারণ পাড়ায় পাড়ায় চর, পাড়ায় পাড়ায় পাক চর। জ্যোতি মালহোত্রা যার অন্যতম অ্যাম্বাসাডার, জ্যোতি মালহোত্রা হরিয়ানার বিখ্যাত ইউটিউবার, সেই ইউটিউবার চমকে দেওয়ার মতো একের পর এক কাজ করে গেছেন, যা একটু একটু করে প্রতিদিন পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো আমাদের সামনে আসছে। কি ভয়ঙ্কর! আপনাদের মতো আমিও একই রকম ভাবে অবাক হয়েছি যখন দেখেছি আমাদের এই শহর আর তার আশপাশের এলাকায় কিভাবে ঘুরে বেরিয়েছে এক পাকিস্তানি চর। যা বলবো সত্যি বলবো, আমি আপনাদের বলবো কিভাবে আমাদের চেনা রাস্তায় এই চর সুন্দরীরা ফাঁদ পেতে রেখেছে। আরো একবার দেখবো জ্যোতি মালহোত্রার সেই কৃতকর্ম। কলকাতায় এসে, বাংলায় এসে জ্যোতি কি কি দেখতে গিয়েছিল, কোন কোন জায়গায় গিয়েছিল জানেন? আসুন এই ম্যাপটায় আপনাদের বোঝানোর চেষ্টা করি, তাহলে জ্যোতির ইন্টেনশনটা আপনাদের কাছেও পরিষ্কার হয়ে যাবে। প্রথমে দেখুন শিয়ালদা স্টেশন, হাওড়া ব্রিজ, পার্ক সার্কাস, তারপর দেখুন ব্যারাকপুর, কলকাতা বিমানবন্দর, মানে শহরের সমস্ত এক্সিট আর এন্ট্রি পয়েন্টগুলো, গেদে, এরপর সুন্দরবন। এই সমস্ত জায়গাগুলোতে জ্যোতি কেন ঘুরেছে? কি অদ্ভুত লাগছে না? আমারও লেগেছিল। বাংলায় ঘুরতে এসে শুধু এসব দেখে কেউ ফিরে যায়? পর্যটকের নাম যদি জ্যোতি মালহোত্রা হয় তাহলে তো এমনটাই হবে বেড়ানোর জায়গাগুলো। আরেকবার দেখুন, কলকাতায় এসে জ্যোতি ছুটলেন ব্যারাকপুর, শুধু বিরিয়ানি খেতে। ব্যারাকপুরে সেনা ক্যান্টনমেন্ট আছে, ভারতীয় বায়ুসেনার বেস ব্যারাকপুরে আছে। জ্যোতি সেই ব্যারাকপুরের রাস্তা, গঙ্গার ঘাট ঘুরে দেখলেন। সবার নজরের আড়ালে প্রচুর ছবি তুললেন ব্যারাকপুরের। কি ছবি তুলেছেন? ব্লগে যতটুকু দেখছি নিশ্চয়ই তার বাইরে অনেক কিছু তুলেছেন, কারণ জ্যোতি পাক গুপ্তচর, সেগুলো নিশ্চয়ই পাকিস্তানে পাচার করেছেন। জ্যোতির ট্রাভেল প্যাটার্নটা শুধু একবার দেখুন। লোকাল ট্রেন, জনবহুল স্টেশন, ব্রিজ। নিশ্চিত সাধারণ ট্রাভেল ব্লগারের মতো কোনো আচরণ এই মোহিনীচর করেননি। হাওড়া শিয়ালদা স্টেশনে একাধিকবার গিয়েছেন জ্যোতি। কেন? লোকাল ট্রেনে সফর করেছেন। কেন? শহরতলির একাধিক স্টেশনের ছবি বারবার তুলেছেন। কেন? জ্যোতির ভ্লগে আছে গুরুত্বপূর্ণ জনবহুল এলাকার ছবি। জনবহুল এলাকা যেখানে বিস্ফোরক প্লান্ট করা যায়, আর একটা বোমা ফাটলে বহু লোকের মৃত্যু, বহু ক্ষতি। এই সব জনবহুল এলাকার ছবি আনাচ কানাচ ঘুরে কোনায় কোনায় রেকি করে সেই সমস্ত তথ্য পাকিস্তানে পাচার করেছেন জ্যোতি। অস্বীকার করার কোনো উপায় নেই। হাওড়া ব্রিজে জ্যোতির ঘোড়ার এই ছবিটা একবার দেখুন। বলছিলাম না আড়ালে কি আছে? জ্যোতির কাছে একাধিক ব্রিজের ছবি আছে। কেন? ব্রিজগুলো কেন টার্গেট? মেট্রো ছবি রয়েছে, মেট্রো স্টেশন। আমাকে তো মনে করাচ্ছে লন্ডনে টিউব রেলে বিস্ফোরণের কথা। যদি সত্যি এসব ছবি পাকিস্তানে পাচার হয়ে থাকে, অস্বাভাবিক তো নয়। কলকাতা মহানগরীর জনবহুল ছবি তোলার মধ্যে অস্বাভাবিকতা নেই। অস্বাভাবিকতা এখানেই যে যিনি তুলেছেন তার নাম জ্যোতি মালহোত্রা। তিনি পাকিস্তানি আইএসআই এর গুপ্তচর। তিনি কলকাতায় এসে শুধু জনবহুল এলাকা, ব্রিজ এগুলো ঘুরেছেন আর তার ছবি তুলেছেন। তার ব্লগে সেটা স্পষ্ট। মহানগরীর অলিগলিতে ঘুরে রেকি করছিল জ্যোতি। চিন্তার কারণ অনেক। জ্যোতির চ্যানেল ট্রাভেল উইথ জ্যোতি গত বছর মার্চে মৈত্রী এক্সপ্রেসে চেপে বাংলাদেশ থেকে ভারতে ফেরেন। ভিডিওটা দেখুন। গেদে থেকে পরপর স্টেশন
অপারেশনের ভিডিও। এই বাংলাদেশ ভ্রমণে গিয়েই ওপারে সুন্দরবনে হাজির হয়েছিল অভিযুক্ত পাক গুপ্তচর। সুন্দরবন এই মুহূর্তে যেখানে হাই অ্যালার্ট বিএসএফ এর, যেখানে সন্ধ্যের পর অযথা ঘোরাঘুরি করতে বারণ করা হয়েছে এলাকার মানুষজনকে, সেখানকার ভিডিওর কয়েক ঝলক যা জ্যোতির ব্লগে রয়েছে দেখাবো আপনাদের। দেখুন তো এই ছবি। কেউ বেড়াতে যেতে আদৌ উৎসাহী হবেন? সুন্দরবন বলতে আমাদের মনে যা কিছু থাকে এই ছবিতে কি তা রয়েছে? নেই। অর্থাৎ যা কিছু সাধারণ মানুষ বেড়াতে গিয়ে দেখেন, দেখতে চান, জ্যোতি তা দেখেননি, দেখতে চাননি। জ্যোতির নজর অন্য জায়গায় ছিল। স্পষ্ট ওর মোটিভ। ভিডিওগুলো যত দেখছি তত বুঝতে পারছি জ্যোতির এই ভ্লগ, কলকাতায় আসা, সেখানকার যে সমস্ত জায়গার ছবি সে তুলেছে তার পিছনে একটা বড় উদ্দেশ্য রয়েছে। ভারত বাংলাদেশ জল সীমান্ত সন্ত্রাসীদের নয়া টার্গেট। জ্যোতির সুন্দরবন যাত্রার উদ্দেশ্য কি? জল সীমান্তে রেকি করা? আমি সন্দেহের ঊর্ধ্বে রাখছি না। জ্যোতি কলকাতা, ব্যারাকপুর, হাওড়ায় গেছে। সাদা চোখে দেখলে মনে হতেই পারে ট্রাভেল ব্লগার ছবি তুলছেন। সত্যি বলুন তো, এই ছবিতে দেখার মতো, দেখানোর মতো কি আছে? আবার বলছি, জ্যোতির ইউটিউব ভিডিওতে আমরা যা দেখছি তার সবটাই এডিটেড। জ্যোতি যতটা চেয়েছে ততটাই দিয়েছে। ট্রাভেল ব্লগ এখানে ভ্রম। আরো কত কি তুলেছে জ্যোতি। আসলে তার উদ্দেশ্য কি? চরবৃত্তি। এই সমস্ত জায়গাগুলো রেকি করে তার রিপোর্ট পাকিস্তানে পাচার করা। তাহলে আমাদের এই বাংলায় পাকিস্তানি চর, আইএসআই চর এসে রেকি করে গিয়েছে। মানে আমরা নিরাপদ জায়গায় বসে নেই। আমাদের হাওড়া ব্রিজ, আমাদের সুন্দরবন, আমাদের ব্যারাকপুর, এগুলো নিরাপদ নয়। জ্যোতি একা নন, জ্যোতি প্রথম নন, এটা আপনারাও জানেন। 15 বছর আগে পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে ধরা পড়েন আরো এক মহিলা, মাধুরী গুপ্তা। বিদেশ মন্ত্রকের অফিসার মাধুরী কাজ করতেন পাকিস্তানের ভারতীয় দূতাবাসে। সেবারও তদন্তে উঠে এসেছিল চাঞ্চল্যকর হানি ট্র্যাপের গল্প। আইএসআই চরের প্রেমে পাগল হয়ে দেশের একের পর এক গোপন তথ্য পাকিস্তানিদের হাতে তুলে দিতেন মাধুরী। কূটনীতিক মাধুরীর বিরুদ্ধে এরকমই ভয়ঙ্কর অভিযোগ উঠেছিল। তাকে গ্রেফতারও করা হয়। শেষ পর্যন্ত কি হয়েছে? 26/11 মুম্বাই হামলার ক্ষত এখনো টাটকা। পাকিস্তানকে দুনিয়ার সামনে বেনাকাব করতে মরিয়া পদক্ষেপ করছে ভারত। আর সেই সময় সামনে এসেছিল সর্ষের মধ্যে ভূতের খোঁজ। মাধুরী গুপ্তা ইসলামাবাদের ভারতীয় দূতাবাসে বসে চরবৃত্তি করার অভিযোগ উঠেছিল এই অফিসারের বিরুদ্ধে। মধ্যবয়সী মাধুরী চরবৃত্তি করতে পারেন এমনটা কার্যত ভাবনার অতীত। তবে বাস্তবে ঘটেছিল পুরো উল্টো ঘটনা। অভিযোগ, দেশের একাধিক গুরুত্বপূর্ণ তথ্য শত্রু দেশের হাতে তুলে দিয়েছিলেন বিদেশ মন্ত্রকের এই অফিসার। ইসলামাবাদে ভারতীয় দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি প্রেস অ্যান্ড ইনফরমেশন হিসেবে কাজ করতেন মাধুরী গুপ্তা। পাকিস্তানি মিডিয়ার সঙ্গে যোগাযোগ রাখা মাধুরীর কাজের মধ্যে পড়ত। উর্দু ভাষা ও সাহিত্যের পাশাপাশি সুফিবাদ নিয়েও উৎসাহী ছিলেন মাধুরী। কবিতা নিয়ে মাধুরীর এই উৎসাহের পথ ধরেই আইএসআই তাঁকে হানি ট্র্যাপ করে বলে অভিযোগ। পাকিস্তানের পাতা ফাঁদে খুব সহজেই ধরা দিয়েছিলেন বিদেশ মন্ত্রকের এই অফিসার। তদন্তে জানা যায় পাকিস্তানের এক মহিলা সাংবাদিকের মাধ্যমে মাধুরীর সঙ্গে যোগাযোগের শুরু পাক চরদের। জৈশ প্রধান মৌলানা মাসুদ আজহারের লেখা একটি দুষ্প্রাপ্য বই খুঁজছিলেন মাধুরী। আর সেই সুযোগ নিয়ে বিদেশ মন্ত্রকের অফিসারের সঙ্গে বন্ধুত্ব তৈরি করে আইএসআই চর। জামশেদ ওরফে জিম নামে আইএসআই এর এক চরের প্রেমের ফাঁদে পড়েন মাধুরী। বয়সে অনেকটাই ছোট জামশেদের সঙ্গে বিয়ে, ইস্তাম্বুলে গিয়ে সংসার করার পরিকল্পনা করেন। চক্রান্তে যুক্ত ছিলেন তৎকালীন পাক বিদেশমন্ত্রীর ব্যাচমেট আইএসআই হ্যান্ডলার মুদাসসার রাজা
রাজা রানা। ইসলামাবাদের বাড়ির কম্পিউটারে এবং ব্ল্যাকবেরি ফোনের মাধ্যমে জামশেদ ও রাজার সঙ্গে মাধুরী যোগাযোগ রাখতেন বলে অভিযোগ। 2010 সালে রানার নির্দেশে মাধুরী জম্মু কাশ্মীরে যান। অভিযোগ সেখানে গিয়েও একাধিক তথ্য জোগাড়ের চেষ্টা করেন। অভিযোগ আইএসআই এর নির্দেশে জম্মু কাশ্মীরের অ্যানুয়াল প্ল্যান রিপোর্ট এবং জলবিদ্যুৎ কেন্দ্র নিয়ে তথ্য জোগাড়ের চেষ্টা করেছিলেন মাধুরী। চার্জশিট অনুসারে পাকিস্তানি এজেন্টদের তৈরি করে দেওয়া 2টি মেল অ্যাড্রেস থেকে 73টি মেল পাঠান তিনি। তবে শেষ রক্ষা হয়নি। আইবির সন্দেহের তালিকায় সহজেই চলে আসেন মাধুরী গুপ্তা। মাধুরীকে ধরতে পাল্টা জাল পাতেন ভারতের গোয়েন্দারাও। সপ্তাহ দুয়েক মাধুরীর ওপর কড়া নজর রাখা হয়। নিশ্চিত হতে ভুয়ো তথ্য দেওয়া হয় মাধুরীকে। সার্ক সম্মেলনের নাম করে 2010 সালের এপ্রিলে নয়াদিল্লিতে ডেকে পাঠানো হয় মাধুরী গুপ্তাকে। দেশে ফেরার পর গ্রেপ্তার করা হয় বিদেশ মন্ত্রকের এই অফিসারকে। নিম্ন আদালতে দোষী সাব্যস্ত হন মাধুরী গুপ্তা। হাইকোর্টে মামলার শুনানির শেষের আগেই 2021 সালে মৃত্যু হয় মাধুরীর। এক নজরে দেখলে হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রার সঙ্গে রুচি, পছন্দ, বয়স সবইতেই বিস্তর ফারাক, কিন্তু কাজে এক। কার্যত একইভাবে দেশের তথ্য শত্রুর হাতে পাচারে অভিযুক্ত দুই নারী, মাধুরী এবং জ্যোতি। গুপ্তচর নিয়োগে সোশ্যাল মিডিয়াতেও ফাঁদ পেতেছিল আইএসআই। অস্ত্র কি? হানি ট্র্যাপ, মানে প্রেমের ফাঁদ। দেশে থেকে দেশের খেয়ে দেশের বিরুদ্ধে চক্রান্ত করা একের পর এক গদ্দারকে জালে নিচ্ছি আমরা। মির্জাফরদের গুনে গুনে বেছে বেছে কবজা করছি। কিন্তু তাতেও কি নিশ্চিত হওয়ার সময় এসেছে? সবাইকে ধরতে পেরেছি? এরকম আরও কত ফাঁদ পাতা আছে ভুবনে। সেই ফাঁদে আর কত ভারতীয় পা দিয়েছেন জানি না তো। কয়টা এখানে। প্রেমে হড়কে দেশের সঙ্গে গদ্দারি, সোশ্যাল মিডিয়ায় হানি ট্র্যাপ আইএসআই এর সঙ্গে ফাঁদে পা দিয়ে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি বারাণসীর যুবকের। দিল্লির পাক হাইকমিশনে ভিসার জন্য যাওয়া ব্যক্তিদের বেছে বেছে টার্গেট করে গুপ্তচর হিসেবে নিয়োগ। পাক গুপ্তচর জ্যোতি মালহোত্রারা ধরা পড়ার পর আইএসআই এর ষড়যন্ত্রের ছক আগেই সামনে এসেছে। আর এবার পর্দাফাঁস হলো আইএসআই এর আরও এক চক্রান্তের। বারাণসী থেকে গ্রেপ্তার করা হয়েছে পাক গুপ্তচর তুফাইলকে। সূত্রের খবর, তদন্তে উঠে এসেছে নাফিসা নামে এক মহিলাকে দিয়ে হানি ট্র্যাপ করা হয় তুফাইলকে। সোশ্যাল মিডিয়ায় ওই পাকিস্তানি মহিলার সংস্পর্শে আসে তুফাইল। নাফিসার স্বামী পাক সেনায় কর্মরত। নাফিসার মাধ্যমেই হানি ট্র্যাপের ফাঁদ পাতে আইএসআই। ফাঁদে পড়ে তুফাইল আইএসআই এর হয়ে চরবৃত্তি করে বলে জানতে পেরেছেন গোয়েন্দারা। নাফিসার সঙ্গে তুফাইলের হোয়াটসঅ্যাপ চ্যাটে সংবেদনশীল তথ্য মিলেছে বলে খবর। यूपी एटीएस की टीम ने वाराणसी से पाकिस्तान के लिए जासूसी करने वाले तुफैल को गिरफ्तार कर लिया है। इस समय हम वहीं मौजूद है, आपको दिखा सकते हैं। तुफैल जो इसी इलाके में आदमपुरा के हनुमान फाटक का इलाका यहीं पर रहता था। इसके साथ साथ जोशीपुरा इलाके में भी तुफैल का घर है। हालांकि तुफैल पिछले 10 साल से अपने ननिहाल जो कि यहीं लगातार रहता था अपनी मां के साथ, तुफैल को कल देर शाम एटीएस की टीम ने गिरफ्तार। তুফাইল পাকিস্তানের চরজেনে হতবাক এলাকার মানুষ। ऐसे गद्दारों को इनको जो है इनकी नानी याद दिला दिया जाए। इनको मट्टी, इनका पलित जैसे मिट्टी में मिला देते हैं, मिट्टी में इनको मिला देते कि आइंदा ऐसी पुनरावृत्ति ना हो। তুফাইলের বাড়ির সামনে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পেহেলগাঁও হামলার পর দেশের আনাচে কানাচে জোর কদমে নজরদারি চালাচ্ছে গোয়েন্দা সংস্থাগুলি। আর সেই নজরদারিতেই উঠে আসছে ঝাঁকে ঝাঁকে পাক চরের নাম। পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে সুন্দরী ইউটিউবার জ্যোতি মালহোত্রার গ্রেফতারিতে দিন কয়েক ধরেই উত্তাল দেশ। এবার পুলিশের জালে উত্তরপ্রদেশের ব্যবসায়ী শেহজাদ। মোরাদাবাদ থেকে তাকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ এটিএস।
যেটা তদন্তকারীরা প্রাথমিকভাবে জানাচ্ছে যে এই শাহজাদ মূলত বিভিন্নভাবে লজিস্টিক্যাল সাপোর্ট, আর্থিক সাপোর্ট দিত যে সমস্ত এখানে অন্যান্য এজেন্টসরা রয়েছে তাদেরকে, এবং আইএসআই নির্দেশে সে এই কাজ করত। একদিকে যেরকম মোবাইল ফোনে সিম কার্ড দেওয়া হতো কমিউনিকেশনের জন্য, অপরদিকে যে সমস্ত স্লিপার সেলগুলি রয়েছে সেই স্লিপার সেলগুলোকে উজ্জীবিত করার জন্য তাদেরকে মনিটরি সাপোর্ট দেওয়া হতো এই ব্যক্তি শাহজাদের মাধ্যমে, এমনটাই প্রাথমিকভাবে তদন্তকারীরা জানতে পারছে। অভিযোগ, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর হয়ে গুপ্তচর বৃত্তি করত শাহজাদ। সূত্রের খবর, রামপুরের বাসিন্দা শাহজাদ 3 বার পাকিস্তান ও 10 বার দুবাই গিয়েছিল। স্ত্রীকে নিয়েও 2 বার পাকিস্তান গিয়েছিল শাহজাদ। গাড়ি চালকের পেশা থেকে চোরাচালানের কারবারে জড়িয়ে পড়ে সে। আইএসআইয়ের নির্দেশে ভুয়ো নামে তাদের এজেন্টদের সিম কার্ড সরবরাহ ও অর্থের যোগান দিত। পাকিস্তানি এজেন্সির কাছে সংবেদনশীল তথ্য ফাঁসের অভিযোগ শাহজাদের বিরুদ্ধে। পাকিস্তানে ভারতের তথ্য পাঠিয়ে কাঁচা টাকা আয় করত শাহজাদ। এটিএসের রাডারে রয়েছে রামপুরের একাধিক বাসিন্দা যারা শাহজাদ ঘনিষ্ঠ। পাকিস্তানের তরফ থেকে আইএসআইয়ের মাধ্যমে যে হাওয়ালা র্যাকেট চালানো হতো সেই হাওয়ালা র্যাকেটে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা এই শাহজাদের, কারণ এই শাহজাদের মাধ্যমেই যে টাকা আসতো তা কিন্তু বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট হতো, লজিস্টিক্যাল সাপোর্ট ডিস্ট্রিবিউট হতো, এমনটাই প্রাথমিকভাবে তদন্তকারীরা জানতে পারছে। পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে রাজস্থানের দিগের গঙ্গোরা গ্রাম থেকে গ্রেফতার কাসেম নামে এক যুবক। গঙ্গোরার পাহাড়ি এলাকায় তাবিজ তৈরির কাজ করে কাসেম। অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের এক নাগরিকের সঙ্গে কথা হয় কাসেমের। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ রাখত কাসেম। কাসেমের পাকিস্তানি আত্মীয় স্বজন রয়েছে। শুধু শাহজাদ, কাসিম বা জ্যোতি নয়, দিন কয়েক ধরে লাগাতার অভিযানে একের পর এক পাক গুপ্তচর ধরা পড়েছে পুলিশের জালে। পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে বারাণসী থেকে গ্রেফতার মোহাম্মদ তুফাইল। একই অভিযোগে হরিয়ানা থেকে গ্রেফতার মোহাম্মদ তারিফ। মনে আছে অপারেশন সিঁদুর চলাকালীন ভারতের বিভিন্ন সীমান্তবর্তী রাজ্যগুলোর বিভিন্ন এলাকায় আমরা ড্রোন দেখতে পাচ্ছিলাম, আর যে ড্রোনগুলোকে আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম এবং আমাদের সেনার প্রচণ্ড উদ্যোগে নষ্ট করা হচ্ছিল বিভিন্ন এলাকায়। কলকাতার বুকে আমরা ড্রোন উড়তে দেখেছি, পুলিশের সন্দেহ হয়েছিল, সেনাকে জানানো হয়েছিল। আচ্ছা বলুন তো, এই যে ড্রোন, এখন অনেকে দেখবেন যারা ইউটিউবার বা যারা সোশ্যাল মিডিয়ায় অনেক শ্যুট করেন তারাও ড্রোনের ব্যবহার করেন। এই ড্রোন কি খুব দুর্মূল্য? ড্রোন কি খুব সহজে হাতে পাওয়া যায়? আপনি ড্রোন অনলাইনে কিনতে পারবেন। আপনি যদি চাঁদনি মার্কেটে যান বা বাগরি মার্কেটে যান, আপনি ড্রোন কিনে নিতে পারবেন, ড্রোন পাওয়া যায় সেখানে। আচ্ছা, যে ড্রোন ধ্বংসের কাজে ব্যবহার করা হচ্ছে বা হয়েছে, আর যে ড্রোন আপনার আমার হাতের কাছে ঘুরছে, দুটো কি এক হতে পারে? এরকম নানা প্রশ্ন মনের মধ্যে ঘুরছে। তার আরও একটা বড় কারণ, কলকাতার এক ব্যবসায়ী পুলিশের নজরে রয়েছে, যিনি ড্রোনের ব্যবসা করেন। ড্রোন ব্যবসায়ী, ড্রোনের ব্যবসা তো অনেকেই করেন, এই ব্যবসায়ী নজরে কেন? কারণ তিনি একই ব্যক্তিকে কোথাও তার মা, কোথাও তার স্ত্রী হিসেবে দেখিয়েছেন। ফলে খটকা আছেই, আর এখান থেকেই প্রশ্নগুলো আরো মাথাচাড়া দিয়েছে। তাই আমার সহকর্মী বিক্রম পুরোটা ধরে ধরে বোঝার চেষ্টা করেছে ড্রোন আসলে কিভাবে পাওয়া যায়। খুলেআম বাজারে যে ড্রোন পাওয়া যায় সেগুলো আদৌ বিপজ্জনক হতে পারে কি না, ড্রোন ব্যবহারের কোনো নিয়মাবলী আছে কি না, আপনি যদি ড্রোন কেনেন আপনার ব্যক্তিগত কোনো শ্যুট বা কোনো কাজে, সেটা আপনি কিনতে পারবেন তো, নাকি সেখানে কোনো বিধি নিষেধ রয়েছে? আচ্ছা, পুলিশ এই বিষয়টাকে কিভাবে দেখছে? এই যে হাজার প্রশ্ন, সব উত্তর বিক্রম খুঁজেছে।
সিনেমার শুটিং হোক কিংবা বিয়ের অনুষ্ঠান, ট্রাভেল ব্লগ হোক কিংবা সাধারণ নাচ বা গানের ভিডিও শুট, সর্বত্রই এখন ড্রোনের ছড়াছড়ি। কিন্তু যথেচ্ছভাবে ড্রোন ওড়ানো বিপজ্জনক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ড্রোন ক্যামেরার যথেচ্ছ ব্যবহারে হ্রাস টানা যাবে কিভাবে, এই প্রশ্নই যখন উঠছে তখন বাজার থেকে অনলাইন সর্বত্রই দেদার বিক্রি হচ্ছে ড্রোন ক্যামেরা। টাকা ফেললেই হাতের মুঠোয় ড্রোন। একদিকে যেরকম যে কোনো ইলেকট্রনিক্সের বড় দোকান, সেটা ধর্মতলা চত্বরে হতে পারে বা অনলাইনে বিভিন্ন শপিং সাইটে, এই ধরনের ড্রোন যেগুলিকে টয় ড্রোন বলা হয় সেগুলি খুব সহজেই পাওয়া যায়। কিন্তু এই ড্রোন যেগুলি টয় ড্রোন বলা হচ্ছে সেগুলি কিনতে কোনো পারমিশন, কোনো অনুমতির প্রয়োজন হয় না। যে সমস্ত ড্রোনগুলি শুধুমাত্র ডিজিসি এর তরফ থেকে রেস্ট্রিকশন করা হয়েছে সেই ড্রোনগুলি কিন্তু সাধারণ মানুষ কিনতে পারে না। বিশেষজ্ঞদের একাংশের মতে সেনাবাহিনীর ব্যবহার করা ড্রোনের থেকে বাজারে বিক্রি হওয়া ড্রোনগুলি আলাদা হলেও বিপদ যে একেবারেই লুকিয়ে নেই তা বলা যায় না। ড্রোনের দেদার বিক্রিতে তাই সিঁদুরে মেঘ দেখছেন বিশেষজ্ঞরা, কারণ সেগুলি ব্যবহার করে ছোটখাটো নাশকতা ঘটানো একেবারেই অসম্ভব নয়। যে এই ধরনের টয় ড্রোন বিক্রি হচ্ছে, মূলত খেলার জন্য এই ড্রোনগুলোকে তৈরি করা হয়, যেগুলি 4K ক্যামেরা রয়েছে, একাধিক ব্যাটারি রয়েছে এবং প্রায় আধ ঘন্টার বেশি এগুলি ফ্লাই করতে পারে। এবং এই ধরনের ড্রোন কিন্তু একদিকে যেরকম এই মেট্রোগলির দোকানে বিক্রি হচ্ছে, ঠিক একইভাবে যে কোনো অনলাইন শপিং সাইটেও এই ধরনের ড্রোন পাওয়া যায়। এই ড্রোনগুলি মূলত যেরকম আধ ঘন্টা থেকে 45 মিনিট উঠতে পারে, এমনও ড্রোন রয়েছে যেগুলির একাধিক ব্যাটারি রয়েছে, যেগুলি প্রায় 3টে থেকে 4টে ব্যাটারিকে নিয়ে প্রায় 1 ঘন্টার কাছাকাছি আকাশে ফ্লাই করতে পারে। এই ড্রোনগুলো কেনার জন্য কোনো লাইসেন্স বা কোনো অনুমতির প্রয়োজন থাকে? এটা টয়েস আছে, এর মধ্যে দরকার। তাও কতক্ষণ আকাশে ওর এই ড্রোনগুলো? ওই 50 ফুট 100 ফুট হবে, আমরা বলতে পারি না, আমরা তো চেক করে এরকম শুধু চেক করে দেখিয়ে দেবো। 800-1000 টাকা। তো এই ড্রোনগুলো কি এখানকারই নেই, মানে ইন্ডিয়ান নেই? সেটা তো আমি বলতে পারবো। কাছাকাছি উড়ে খেলা আছে তো। হ্যাঁ, টয় ড্রোন। ছোটখাটো ড্রোন ওড়ানোর দিক থেকে কোনো নিয়ন্ত্রণ না থাকায় সার্বিক নিরাপত্তার দিক থেকে তা চিন্তার কারণ হয়ে উঠছে। ড্রোনের ওজন যদি 250 গ্রাম থেকে 2 কিলোর মধ্যে হয়, তারা 50 ফিটের মধ্যে ঘুরতে পারবে উপরে, এবং তাদের জন্য তারা কি কি কাজ করছে সেগুলো কিন্তু পুলিশকে জানাতে হবে। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে 200 ফিটের উপরে যখন উঠবে তখন সিভিল অ্যাভিয়েশন ডিপার্টমেন্টকে থেকে পারমিশন নিতে হবে, লাইসেন্স নিতে হবে, যে তাদেরকে বলতে হবে যে কী পারপাসে তারা ড্রোনটা দিনের বেলা চালাতে চাইছে। দেশের ভিতরে কোনো এলাকায় ড্রোন ওড়ানোর ক্ষেত্রে ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশনের সুনির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। সেই গাইডলাইনে কী ধরনের উড়ুক্কু যান কোথায় ও কত উচ্চতায় ওড়ানো যাবে তা স্পষ্ট করে বলা রয়েছে। কিন্তু বাজারে ড্রোন সহজলভ্য হয়ে যাওয়ায় আদৌ নিয়ম মানা হচ্ছে কি? দিন কয়েক আগেই কলকাতার আকাশে সন্দেহজনক ড্রোনের ঘোরাঘুরি থেকেই সেই প্রশ্ন জোরালো হচ্ছে। দেখুন, বাংলাদেশ, গুপ্তচর, ভারত পাক অবস্থান, সালতানাত, সব খবর রাখছি এবং আপনার সামনে সত্যিটা তুলে ধরছি। তবে ভাববেন না যে বাংলার রাজনৈতিক প্রেক্ষাপট এখন আমি নজরে রাখছি না, আলবাত রাখছি। আর সেখানকার একটা সত্যি এবার আপনাদের দেখাবো। কিরকম সেটা? তৃণমূল কংগ্রেসের সাম্প্রতিক সাংগঠনিক রদবদল হয়েছে আপনারা জানেন। বীরভূম আর উত্তর কলকাতায় কোর কমিটি গড়া হয়েছে, সেটাও আপনারা জানেন। ঘাসফুলের দুটো সাংগঠনিক জেলাতেই কোর কমিটির ওপর আস্থা রেখেছে দল। বীরভূমের সঙ্গে উত্তর কলকাতায় ঘাসফুলে অন্দরের কোন্দলও কারোর অজানা নয়। বীরভূমে কোর কমিটি কেন? কারণ কেউ যাতে একা আধিপত্য বিস্তার করতে না পারে। কেষ্টমণ্ডল দীর্ঘদিন জেলায় ছিলেন না, তখন পারফরমেন্স করে ওপরে উঠে এসেছেন কাজল শেখ। এবার ফিরেছেন কেষ্টমণ্ডল, তাহলে কাজল তো নিজের জায়গা চাইবেন। তিনি এতদিন দায়িত্ব সামলেছেন এবং দক্ষতার সঙ্গে। অনুব্রত মণ্ডলও নিজের পুরনো জায়গাটা চান। তাই ঝামেলায় না গিয়ে কোর কমিটি বানিয়ে দাও, সবাই মিলে মিশে কাজ করো। উত্তর কলকাতাতেও কোর কমিটি, তার মানে এখানেও কোন্দল এমন, যা এড়ানোর একটাই উপায় ছিল,
ভেঙে দাও সব, কোর কমিটি গড়ে দাও। উত্তর কলকাতায় তৃণমূলের কোন্দল তো নতুন নয়। তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ ব্যানার্জি এবং দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের মধ্যে কি ঝামেলা, নিশ্চয়ই আপনিও তখন তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছিলেন। ঘরের ঝামেলা বাইরে এলে যা হয়। আর যে ঝামেলা শুরুটা হয়েছিল লোকসভা ভোটে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী হিসেবে তৃণমূলের অনেকেই মেনে নিতে না পারায়। তৃণমূলে অভিষেকপন্থী বলে পরিচিত কুণাল ঘোষ তখন অভিষেকপন্থী, সরাসরি নিশানা করেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। তাহলে উত্তরে একবার মহিলা সাংসদ কেন হবে না? কেন একজন বারবার তিনি দাঁড়াতে চাইবেন, তিনি সভাপতি হতে চাইবেন, তিনি চেয়ারম্যান হতে চাইবেন, তাঁর স্ত্রীকেই এমএলএ করতে হবে? এটাই তো জমিদারি, আমরা তো তার বিরুদ্ধে লড়ছি। লোকসভা ভোটে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জেতাতে ময়দানে নামতে হয়েছিল খোদ তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জিকে। ভোট মিটে যাওয়ার পরে আবার উল্টো ছবি। সুদীপের আমন্ত্রণে তার বাড়িতে গিয়ে ফিশ ফ্রাই সহযোগে চা পান করেছিলেন কুণাল ঘোষ। সাংগঠনিক রদবদলে লোকসভার দলনেতাকে উত্তর কলকাতার সভাপতি পদ থেকে সরিয়ে দিল তৃণমূল। বীরভূমের মতোই উত্তর কলকাতায় সভাপতি পদ তুলে দিয়ে কোর কমিটি করা হলো। 26-এর আগে যা ভীষণ ইন্টারেস্টিং। এটা আন্দার কা বাত হ্যায়, সাংগঠনিক ব্যাপার, দলের ব্যাপার, বাইরে বলার না, কিন্তু গোটাটা ইতিবাচক। কখনো প্রকাশ্যে দ্বন্দ্ব, কখনো সন্ধির ছবি। উত্তর কলকাতায় তৃণমূলের কোন্দল এক এক সময় এক এক খাতে বয়েছে। কখন যে কোন বাঁক নেয় বোঝা মুশকিল। কিন্তু এসব পুরনো কাসন্দি কেন ঘাটছি আমি রোববার রাতে? কারণ আছে। কারণ দেখুন, এই রদবদলের পর চাপে পড়ে বীরভূমও যে মাসের পর মাস বৈঠক করতো না কোর কমিটি, তারাও বৈঠক ডেকে ফেললো, যেখানে কেষ্ট কাজল মুখোমুখি বসলো। কিন্তু এত চাপ উত্তর কলকাতায় পড়লো না তো। সেখানে কোর কমিটির কোনো বৈঠকের নামগন্ধ পর্যন্ত নেই, উচ্চারণটুকু পর্যন্ত নেই। কেন? কি সমস্যা? আচ্ছা, তৃণমূল এই বিষয়ে কি বলছে? আর এসব দেখে শুনে তখন যারা হেসেছিলেন বিজেপির বা বামেদের, তারা কি বলছেন চলুন দেখি। 26-এর নির্বাচনের আগে সাংগঠনিক রদবদল করেছে তৃণমূল। বীরভূম এবং উত্তর কলকাতার দায়িত্ব পেয়েছে কোর কমিটি। তারপর কেটে গিয়েছে 10 দিন। যাদের নিয়ে চর্চা তুঙ্গে ছিল, গত রবিবারই বৈঠক করে ফেলেছে সেই বীরভূমের তৃণমূল নেতারা। একসঙ্গে বসে বৈঠক করেছেন অনুব্রত মণ্ডল, কাজল শেখরা। তবে উত্তর কলকাতা কোর কমিটির বৈঠক এখনো হয়নি। কবে হবে বৈঠক? কোথায় হবে বৈঠক? কে ডাকবেন বৈঠক? সূত্রের খবর, এই প্রশ্নগুলি ঘুরপাক খাচ্ছে কলকাতা উত্তরের তৃণমূলের অন্দরে। কিন্তু কেন এই ধোঁয়াশা? উত্তর কলকাতা তৃণমূলের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে এর নেপথ্যে আছে কারোর সন্তুষ্টি, আবার কারোর অসন্তোষ। সূত্রের খবর, অনেক নেতার আগের কমিটি ভেঙে দেওয়া পছন্দ হয়নি। কারোর কমিটির সভাপতি হওয়ার ইচ্ছা ছিল, কেউ আবার কমিটিতে স্থান পেলেও অন্য সদস্যের অন্তর্ভুক্তিতে অখুশি। হিসেব মতো চেয়ারম্যানের বৈঠক ডাকার কথা। সূত্রের খবর, এই নিয়েও সংশয় আছে তৃণমূলের অন্দরে। সব মিলিয়ে কবে বৈঠক হবে সেই প্রশ্নের নির্দিষ্ট জবাব নেই। আমরাও নেতৃত্বের সঙ্গে কথা বলবো এবং সিনিয়র যারা রয়েছেন, পরেশদা একটু অসুস্থ আছেন সেটাও শুনলাম, ফলে সবটা হোক, একসঙ্গে সবাই আসুক। এই মুহূর্তে কোনো ডেট ঠিক হয়নি এবং আমরা সবাই নির্দেশের অপেক্ষা করছি যেদিন হবে। উনি ডাকবেন বলেছেন, ডেট এখনো ঠিক হয়নি। এখনো পর্যন্ত ঠিক হয়নি, যেদিনকে নির্দেশ দেবে সেদিনকে বৈঠক হবে। এই কোর কমিটি কবে থেকে কাজ শুরু করবে, কবে বৈঠক হবে, সেই প্রশ্নের উত্তর কিন্তু কোনো কোর কমিটির সদস্য থেকেই একদম পরিষ্কারভাবে পাওয়া যাচ্ছে না। সবারই মধ্যে একটা ধোঁয়াশা রয়েছে যে কবে বৈঠক হবে, কে ডাকবেন, সেটা ভবিষ্যতে ঠিক হয়ে যাবে। আর এই সুযোগ নিয়ে তৃণমূলকে বিদ্রোহ শুরু করে দিয়েছে বিজেপি। সুর চড়িয়েছেন তাপস রায়। একসময় এই উত্তর কলকাতায় তৃণমূলের অন্যতম মুখ ছিলেন তিনি।
সংকীর্ণতা, ঈর্ষা, হিংসা, বিশেষ করে তৃণমূল এই সমস্ত ধরনেরই এলিমেন্ট পছন্দ করে। উত্তর কলকাতা কোর কমিটি কেন এখনো পর্যন্ত একটা বৈঠক করে উঠতে পারলো না, এই প্রশ্নই কিন্তু এখন উত্তর কলকাতা জুড়ে ঘুরপাক খাচ্ছে। এক ঝলকে প্রত্যেক দিনের মতোই কিছু গুরুত্বপূর্ণ খবর দেখবো এখন। ফের কলকাতায় উদ্ধার অস্ত্র, ধর্মতলা বাস স্ট্যান্ডে অভিযান, এসটিএফ এর আটক কেতুগ্রামের বাসিন্দা, মিলল প্রায় 100 রাউন্ড কার্তুজ। কোথায় পাচারের ছক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। মুর্শিদাবাদের দৌলতাবাদে ধুমধুমার, কৃষি সমবায় ভোট ঘিরে মারপিট, বাম কংগ্রেস জোট সমর্থকদের সঙ্গে তৃণমূলের সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জ, তৃণমূলকে হারিয়ে ভোটে জয়ী জোট। মধ্যপ্রদেশের মন্ত্রীর পর হরিয়ানার বিজেপি সাংসদ, পেহেলগাঁওয়ে মহিলাদের সাহসের অভাব ছিল, সাংসদ রামচন্দ্র জ্যাংরার মন্তব্যে বিতর্ক, চন্দ্রিমা লকেট তরজা। বাংলার হিন্দু বাঁচাতে তৎপর উত্তরপ্রদেশ, 26-এর ভোটের আগে মেরুকরণের রাজনীতি। 27শে মে লখনৌ থেকে জন আক্রোশ সনাতন যাত্রার সূচনা বিশ্ব হিন্দু রক্ষা পরিষদের। গদি বাঁচাতেই কি পদত্যাগের আবেগের তাস ইউনূসের, প্রধান উপদেষ্টার ডাকে সর্বদলীয় বৈঠক কার্যত নিষ্ফলা, সেনার চাপে বেসামাল ইউনূস। বাংলায় ভোট মানেই উত্তেজনা, সে লোকসভা হোক বা সামান্য সমবায় নির্বাচন। আরও একবার তার হাতে গরম প্রমাণ মিলল। এই ছবিটা মুর্শিদাবাদের দৌলতাবাদের মহারাজপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতির ভোট ঘিরে তুলকালাম। বাম কংগ্রেস জোটের সঙ্গে তৃণমূল কর্মীদের সংঘর্ষে দফায় দফায় উত্তেজনা ছড়ায়। ভোট গ্রহণ শুরুর পর থেকেই তৃণমূল কর্মীরা বিরোধী ভোটারদের ভোট দিতে বাধা দেয় বলে অভিযোগ। আরও অভিযোগ, বাম কংগ্রেস জোটের বুথে ব্যাপক ভাঙচুর চালানো হয়। শুধু তাই নয়, বিরোধী জোটের কর্মীদের সঙ্গে তৃণমূল কর্মীরা হাতাহাতিতে জড়ান বলে অভিযোগ। এখানে কি করছিলেন আপনি? কি করছিলেন? হ্যাঁ, এখানে তো বসা বারণ রয়েছে, আপনি বসেছিলেন কেন? আমাদেরকে ভোট দিতে যেতে দিচ্ছে না, আর রাস্তাতেই হচ্ছে বলছে স্লিপ দেন, ভোটার কার্ড দেন, দেখি কাকে ভোট দিবেন, এই বলে আমাদেরকে টিএমসির লোকেরা ধরছিল। ভোট গ্রহণ ঘিরে উত্তেজনা ছড়াতেই ঘটনাস্থলে পৌঁছয় দৌলতাবাদ থানার বিশাল পুলিশ বাহিনী। কিন্তু পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইট বৃষ্টি। কয়েকজন পুলিশ কর্মী আহত হন। উত্তেজনা সামাল দিতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে। ঘটনায় সরাসরি তৃণমূলের দিকে অভিযোগ কংগ্রেসের। আমি এসপিকে নিজে কথা বলেছি যে দেখুন ভোটটা করতে দিন আমাদেরকে। ওই অ্যাটিটিউড হচ্ছে যে টিএমসি কে জিতাতে হবে, তার জন্য যা খুশি করো। কি করতে পারি আমরা তো পুলিশের সঙ্গে সংঘর্ষ করে ভোট করতে পারি না। অকারণে আমাদের লোকের ক্যাম্প সব ভেঙে দিচ্ছে ওখানটাই, সামান্য একটা সমবায় নির্বাচনকে কেন্দ্র করে। পুলিশকে বলে কই আমরা সব করেছি, রিকোয়েস্ট করেছি, দরখাস্ত করেছি, সব বলে কয়ে করছি আমরা। সেখানে পুলিশ যদি এরকম মদত দেয় তাহলে এই রাজ্যের নির্বাচন আর কি করে হতে পারে, স্থানীয় নির্বাচন? শুরু হওয়ার প্রথম থেকেই আমাদের যে টেন্টটা ভাঙচুর করে এবং বাইরে থেকে চারিদিকে লোককে অবরোধ করে এবং ভোটের নামে প্রহসন হচ্ছে এবং পুলিশের একটা অংশ এর সঙ্গে সহযোগিতা করেছে। যে ভোট হোক আর যাই হোক, কমপ্লিট 100% চাই। সে যে কোনো ভোটে যে কোনো ভাবেই হোক দখলদারি করতে হবে। নমিনেশন দিতে দেবো না, ভোট করতে দেবো না, ভোট করলে গুনতে দেবো না, গুনলে জিততে দেবো না, পিটিয়ে খাল তুলে দেবো। এবং পুলিশ তার জন্য অপেক্ষায় থাকে। প্রয়োজনে যদি মনে হয় তাহলে পুলিশকেও পিটিয়ে দেবো। পুলিশ মন্ত্রী পুলিশের পক্ষে নয়, পুলিশ মন্ত্রী তৃণমূলের গুন্ডাদের পক্ষে। শুধু বিরোধীরাই নয়, ভোটে উত্তেজনার জন্য দলের নেতাদেরই দায়ী করেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তার নিশানায় স্থানীয় পঞ্চায়েত সমিতির পদাধিকারী। কৃষিজীবী মানুষদের বা সমবায়ের সঙ্গে যারা যুক্ত থাকে তাদের ব্যক্তিগত অনেক স্বার্থ দেখা হয়
তো সেই সব ব্যাপারে একটা পঞ্চায়েত সমিতির পদাধিকারী যদি ডাইরেক্ট তার কোনো প্রভাব খাটিয়ে থাকে, সেটা তার নিজস্ব ব্যাপার। উনি কেন সেখানে জোর খাটাচ্ছেন এই ব্যাপারে উনি ভালো বলতে পারবেন, আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করব না। দীর্ঘদিন পর ভোট গ্রহণ হয় মহারাজপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতিতে। এখানে মোট আসন রয়েছে 43টি। গত নির্বাচনে ওই সমবায় সমিতিতে তৃণমূল কংগ্রেস 7টি, কংগ্রেস 14টি এবং বাকি আসনগুলিতে বাম প্রার্থীরা নির্বাচিত হয়েছিল। এবছর বাম এবং কংগ্রেস প্রার্থীরা জোট করে নির্বাচনে লড়ে। অন্যদিকে 43টি আসনেই প্রার্থী দেয় তৃণমূল কংগ্রেস। গত কয়েক সপ্তাহে যেখানে যেখানে সমবায় ভোট হয়েছে, শাসক বিরোধী সংঘর্ষে সেখানেই উত্তেজনা ছড়িয়েছে। প্রশ্ন উঠছে, শান্তিপূর্ণ ভোট কি রাজ্যে কোনোভাবেই সম্ভব নয়? ভোট গ্রহণের শুরু থেকে দফায় দফায় সংঘর্ষ, ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এত কিছুর পরও মহারাজপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতি দখল করতে পারেনি তৃণমূল। 43টি আসনের মধ্যে 39টি আসনে জয়ী বাম কংগ্রেস জোট, মাত্র 4টি আসনে জয়ী তৃণমূল কংগ্রেস। তাহলে দেখলেন তো, কাউকে পরোয়া না করে সত্যিটা নিরলসভাবে বলে যাই। সপ্তাহে 7 দিন ফিরবো আবার আগামীকাল রাত 8:55। সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।